তুই তোর শরীরের যত্ন রাখ। তুই তো জানিস নে, বেঁচে থাকার জন্যে তোর শরীরটার প্রয়োজন হবে। আফ্রিকার উগান্ডার তরুণ প্রজন্মের লেখিকা জোয়ানিতা ম্যালি তার প্রতিভার স্বাক্ষর রেখেছেন এ গল্পের মুখ্য চরিত্র গণিকা মেয়েটির প্রতি তার গর্ভধারিণী মায়ের এই উক্তিকে সাহসিকতার সঙ্গেই তুলে ধরে। জি, আজকের গল্পের নাম নাইট জব। এটির মূল লিখেছেন জোয়ানিতা ম্যালি, অনুবাদ করেছেন মনোজিৎ কুমার দাস। গল্পটি পাঠ করছি আমি নাছির আহমেদ কাবুল। তার আগে বিনীত অনুরোধ, লাইক, শেয়ার ও কমেন্টস করবেন। গল্প পাঠ নাইট জব, লিখেছেন জোয়ানিতা ম্যালি। আপনি অবশ্যই বুঝতে পারবেন আমি এই জীবনকে পছন্দ করি না, কিন্তু খদ্দেররা আমাকে পছন্দ করে। যেভাবেই হোক, শৈশবেই আমাকে নাইট জবের জন্যই তৈরি করে তোলা হয়। আপনি কি একে জব বলেন? আমার মাও এই জব করত, তার মাও। আমি এ কাজ থেকে মুক্তি পাওয়ার কথা ভাবতেই পারি না। শীতের এক সন্ধ্যায় 7টার কাছাকাছি। আমি নিশ্চিত আজ বৃষ্টি হবে না। বৃষ্টি হলেই আমাদের ব্যবসা প্রায় ক্ষেত্রেই শূন্যের কোটায় পৌঁছেই। আপনি জানেন, প্রবল বৃষ্টির সময় রাস্তায় লোকজন থাকে না। মেঘ কেটে যাওয়ার পর নীল আকাশে তারা দেখা গেলে বৃষ্টি হবে না বলে আমি জানি। তখন আমাকে বলা হয়, তারাগুলো থেকেই বোঝা যাচ্ছে আকাশ আগের অবস্থায় ফিরে আসবে। ঈশ্বরকে ধন্যবাদ, আমি সাদা পোশাক পরে আছি। সাদা পোশাকেই আমার শরীরের আনাচে কানাচে স্পষ্ট দেখা যায়। আপনি অন্য মেয়েদেরকে লক্ষ্য করার চেষ্টা করলে দেখতে পাবেন সাদা রঙটা সত্যিই ভালো। আমার গায়ের রং কালো বলেই আমি মেকআপ করে থাকি। আমার মা আমাকে শিখিয়েছেন কিভাবে মেকআপ করতে হয়। মেরুন লিপস্টিক আর একটু আই শ্যাডো। আমার পায়ে 6 ইঞ্চি উঁচু হিলের জুতো। ফ্যাশনের জন্যে আমি ওটা পরিনি। ওটা পরেছি যাতে আমাকে 5 ফুট 1 ইঞ্চি লম্বা দেখতে লাগে। আমি ওখানকার একমাত্র ছোটোখাটো মেয়ে। আমি কোনো অন্তর্বাস পরি না। আমি জানি এতে কাস্টমাররা বুঝতে পারে আমি কি কাজে ওখানে এসেছি। আমি বার্টন স্ট্রিটে দাঁড়িয়ে আছি। রাস্তাটা একটু এঁকে বেঁকে ইউসুফ লুলে রোডের দিকে চলে গেছে। অধিকাংশ মেয়েরাই ইতিমধ্যেই সেখানে দাঁড়িয়ে আছে। রাস্তাঘাটে মোটেই আলো নেই। আমি আধারকে পছন্দ করি। আলোর কোনো চিহ্ন থাকার অর্থ আমাদের কারো না কারোর একজন গুরুত্বপূর্ণ মক্কেল আছে। রাস্তার পাশের বিল্ডিংগুলো অফিসের দিকে চলে গেছে। অফিসগুলোর প্রবেশ পথের গেটে পরিচিতমূলক বড় বড় সাইনবোর্ড সাঁটা। এ সময় অফিসগুলোতে কোনো শব্দ থাকে না। হঠাৎ আলো এসে পড়লে আমি তাড়াতাড়ি শরীরটাকে বাঁকিয়ে ড্রাইভারের নজর কাটতে পছন্দ করি, যাতে আমাকে সহজেই পছন্দ করতে পারে। আমার মুখটা তারা যাতে দেখতে পারে তার জন্য আমার শরীরটাকে সামনে এগিয়ে নেই। আমি মুচকে মুচকে হাসি। ওই সময়টাতে আমি সুন্দর করে হাসতে পারি। সুন্দর হাসি দেওয়া আমাকে রপ্ত করতে হয়েছে। মিষ্টি হাসি দিয়ে আমি কিন্তু সুখ পাই না। আপনার সামান্যতম অনুরোধেই আমি হাসির জাদু দেখাতে পারি। এই চাকরির যোগ্যতাগুলোর মধ্যে এটা অন্যতম। একটা করোনা কার ধীরে ধীরে আমার কাছে এসে থামল।
কার দেখেই আমি বুঝতে পারি যে মক্কেলটা আমার পছন্দ মতো মুক্ত হস্তে দাম দেবে। আমি কিন্তু অনেক আগে থেকেই এটা জানতাম। একটা কালো মুখ আমার দিকে তাকিয়ে আছে। আমি আমার চোখ দুটো বিস্ফারিত করে মুক্ত ঝরা দাঁত বিকশিত করে তাকে দেখলাম। ভেতরে এসো, অধৈর্য হয়ে লোকটি চিৎকার করে উঠল। কেউ তাকে দেখতে না পারে তাই সে গাড়িতে স্টার্ট দিল। আমি হাসতে হাসতে লাফ দিয়ে গাড়িতে উঠে বসলাম। আমি জানি না আমরা কোথায় যাচ্ছি, আমাকে কত দাম দেবে সে সম্পর্কে পরিষ্কার হতে হবে। দূরে না কাছে? আমি ভ্রুকুটি করে উচ্চ কণ্ঠে জিজ্ঞাসা করলাম। আমি এটা সব সময় জেনে নিই। লোকটি চিৎকার করে বলল, দূরে কত দিতে হবে? দূরে যাওয়া কষ্টকর ব্যাপার। আমি তাই ভেবে বললাম, 50,000 শিলিং। ওকে, সঙ্গে সঙ্গে লোকটা বলে ফেলে। আমি অনুমান করলাম কার নতিন্দাতে যাচ্ছে। ওখান থেকে ফিরে আসতে বেশি খরচ হবে না। আমি মনে মনে ভাবলাম, আমি নালিয়াতে থাকি। আমরা যেখানে যাচ্ছি সেখান থেকে নতিন্দা কাছেই। আমরা ম্যাক্স মোটেলে পৌঁছালাম। প্রত্যেকেই নতিন্দার স্পটটাকে পছন্দ করে আমরা কার থেকে বাইরে এলাম। লোকটা দ্রুত গতিতে আমার আগে আগে চলতে লাগলো। আমি অবাঞ্ছিত কুকুর ছানার মতো তাকে অনুসরণ করছি। তারা প্রথমে সব সময় এমন ব্যবহার করে যেন তারা তোমাকে অনুকূল্য দান করছে। এমন আচরণকে আমি ঘৃণা করি। আমরা রুমের মধ্যে প্রবেশ করার পর লোকটি একটু সময় নষ্ট না করে তার পোশাক খুলে ফেলে ধূসর রঙের পুরো কম্বল পাতা ডবল বেডে শুয়ে পড়ল। এই মোটেলের সব কিছুই আলো আঁধারিতে ঘেরা। ধূসর রঙের পর্দাগুলো কম্বলের সাথে ম্যাচ করা। ক্রিম কালারের ওয়াল আর সাধারণ আসবাবপত্র দেখে মনে হচ্ছে আশপাশের প্রাইমারি স্কুল থেকে যেন এগুলো নিয়ে আসা হয়েছে। আলো আধারিতে ঘেরা এই মোটেলের সব কিছুই লোকচক্ষুর অন্তরালে চলছে। বিভিন্ন ধরনের মক্কেল এখানে আসে। তারা বোডা বোডা নামের ক্যারিয়ার ও বাইকেও এখানে আসে। নগরীতে দিনের বলা আয় উপার্জন ভালো হলে বোডা বোডা বাইকের চালকরা নিজেরাও এখানে আনন্দ ফুর্তি করতে আসে। আমি লোকটার দিকে তাকালাম। লোকটা সুঠাম দেহি, সাধারণ মক্কেলদের চাইতে অন্য রকম, এক কথায় ভালোই দেখতে। সে কাঙ্ক্ষিত চোখে আমার দিকে তাকালো। আমি এমনভাবে তাকানোকে ঘৃণা করি। শুরুতেই আমি আমার পোশাক খুলে ফেললাম। যদিও সে আমাকে ভালো দাম দেবে, তবুও আমি তাকে অল্প সময় দিতে সংকল্প করলাম। আজ আমার বেশি সময় দেওয়ার মতো মনের অবস্থা নেই। তবুও আমি তাকে আনন্দ দেব, যাতে সে বলতে না পারে মজা পায়নি। তাকে বেশি মাত্রায় খুশি করাকে আমি ঘৃণা করতে পারি না। আমি মোটেলের অন্য বেড থেকে ক্যাচ ক্যাচ শব্দ শুনতে পাচ্ছি। পাশের রুমগুলো থেকে একই ধরনের শব্দ অল্প স্বল্প শুনতে পাচ্ছি। শব্দ যেন সঙ্গীতের ছন্দের মতো ভেসে আসছে। লোকটাকে দেখে আমার মনে হলো তার মুখটা যেন ব্যথায় ভরে উঠেছে। আমি এ থেকে বুঝতে পারলাম আমি আমার কাজ ভালোভাবেই করতে পেরেছি। তার মানে তার মুখ চুমু দেওয়ার সাথে সাথে আমি দু একটা কামড় দিয়েছি। আমি নিশ্চিত লোকটার এখানে এবারই প্রথম আসা।
সে আমাকে আমার দামের কথা জানতে চাইল। কাজটা হয়ে যাওয়ার পর কেউই এটা জিজ্ঞেস করে না। এ সম্বন্ধে ভেবে আমি ভালোভাবে নিশ্চিত হলাম আমার ধারণাই ঠিক। অধিকাংশ ক্ষেত্রেই আমি এটাকে ঘৃণার চোখে দেখি। এটা একটা ঘৃণ্য কাজ। ঘৃণা কাজ বাধ্য করায় আমি আমার মাকে নিন্দা করতে শুরু করার মুহূর্তে প্রত্যেক রাতে তারা আমার মাকে ছেড়ে সময় আমার মায়ের কান্নার স্মৃতি মনের কোণে ভেসে উঠত। বিভিন্ন ধরনের লোকদের মা বাড়িতে নিয়ে আসতো। সে সময় আমি বিস্মিত হতাম এই ভেবে, কি কারণে মা এতটা অসুখী। আমাদের মানুষ করার জন্য আমার মায়ের প্রচুর অর্থকড়ি ছিল। সে একজন ভালো মা। আমি বড় হয়ে সব কিছু বুঝতে পারলাম। দাম মিটিয়ে দিন, আমি চিৎকার করে বলে উঠলাম। সে সময় আমি হাসতে আর পারছিলাম না। দাম বুঝে নেওয়ার সময় আমার আর হাসার প্রয়োজন নেই। তোমার দাম খুবই বেশি। লোকটা আমাকে ভোগ করার পর আমাকে বলল। কাজের পরে আমি কোনো যুক্তি শুনতে রাজি নই। আমি তার দিকে শুধুমাত্র তাকিয়ে থাকতে দেখে সে 50,000 শিলিংয়ের নোট বের করল। আমি ওইগুলো তার হাত থেকে আঁকড়ে ধরে আমার ব্রার মাঝে ঢুকিয়ে দেওয়ার সময় লোকটা দিগম্বর অবস্থায় পাশের বাথরুমে যেয়ে তার শরীরটা ধোয়া মোছা করতে লাগলো। লোকটা আসলেই এই কাজে প্রথম। আমি আর সময় নষ্ট করতে চাইলাম না। তার ট্রাউজারটাকে খুঁজে পেতে কিছুটা পেলাম না। আমি তার শার্ট চেক করে কয়েকটা পকেটে ভাঁজ করা 10,000 শিলিং পেয়ে ওইগুলো মুঠো করে ম্যাক্স থেকে বের হয়ে মেইন রোডে এসে পৌঁছেছি। আমাকে এখানে এখন একটা বোডা ক্যারিয়ারকে রাখতে হবে। ভালোই আমি এখন বাড়িতে পৌঁছে গেছি। আমার দিকে মুচকি হেসে মা দরজা খুলে দিয়ে সে জানতে চাইল যে আমি তার জন্য কিছু অর্থ নিয়ে এসেছি কিনা। অনেক দিন আগের থেকেই মা পুরুষদের বাড়িতে আনা বন্ধ করেছে। বয়স 50 বেশি হলে বড়শিতে গেঁথে তোলার মতো কোনো পুরুষ পাওয়া যায় না। আমি নিজেই ওই বয়সে কবে পৌঁছাবো আমি নিজেও বুঝতে পারি না। আমি লক্ষ্য করি আমার মা প্রত্যেক দিন মেকআপ করে আর আমাকে বলে, তুই তোর শরীরের প্রতি যত্ন রাখ। তুই এখনো জানিস নে বেঁচে থাকার জন্য তোর শরীরটার প্রয়োজন হবে। এটা করলে হয়তো আমি রিসেপশনিস্টের চাকরি পেতে পারি আর সেখান থেকে আমার আয় উপার্জন হবে। আমি সেটাই মাকে বললাম। সে আমার কথা বিশ্বাস করার ভান করল। আমি জানি না সে এটা আসলেই বিশ্বাস করেছে কি না। মা তার ছোট্ট হাত বাড়িয়ে অপেক্ষায় আছে। এমনকি 50 বছর বয়সেও তার চেহারার সুঠাম, যদিও সে আর নিজেকে পুরুষের কাছে সঁপে দেওয়ার জন্য এখন আর তেমন সুন্দরী নয়। তাই তার হাতের চাকরি আমার উপর বর্তেছে। প্রত্যেক হাসির পেছনে কালো ছায়া পড়ে। সে রাতের চাকরি। ওই কারণেই আমি সিরিয়াসলি নাইট জবে জবনিকা টানতে যাচ্ছি। কয়েকদিন পরেই আমি মায়ের হাতে 50,000-এর বেশি নোট পৌঁছে দিলাম। সে এত অর্থ পেয়ে মুচকি হেসে গর্ব অনুভব করে বলল, ওকে। আমি আসলেই মায়ের বাসনাকে ঘৃণা করি। আমি রুমের দিকে হাঁটা দিলাম। আগামীতে আমার জীবনে দীর্ঘ সময় পড়ে আছে। আমি সিদ্ধান্ত নিলাম আমাকে অবশ্যই বিশ্ববিদ্যালয় ক্লাসে সোসিওলজি পরীক্ষায় বসতে হবে। গল্পটি কেমন লাগলো জানাবেন নিশ্চয়ই। ভালো থাকুন সবাই।